তো এখন আমাদের অপেক্ষার অবসান ঘটার পালা। রোদ মুচকি এসে মাইক হাতে নেয়, বৃষ্টিও সাথে তাল মেলায়। দুজন দৃষ্টি দুজনের দিকে। এই মনোমুগ্ধকর সেই দৃশ্য। গিটারের সুর তুলে রোদ তাল মিলিয়ে গাইতে শুরু করে। শুধু তুমি চাও যদি সাজাবো আমার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আমার নদী, এসেছি হাজার বর্ণনে শুধু তোমারে জন্যে। বৃষ্টির চোখ ছলছল করে ওঠে, তার চোখে ভেসে ওঠে একজন কিশোর সযত্নে এক কিশোরীর হাতে ফুলের মালা পরিয়ে দিচ্ছে, আর কিশোরী খিলখিল করে হেসে উঠেছে। রোদ আবারও গেয়ে ওঠে। রোদের গানে বৃষ্টি বাস্তবে ফিরে চোখের পানি মুছে নিজেও তাল মিলিয়ে গাইতে থাকে। কথা দিল রোদ, কথা দিল বৃষ্টি, কথা দিল রাস্তা তোমার জন্যে, খেলাধুলো সংসার আশা ছোঁয়া বারবার, রাজি হলো ইচ্ছে তোমার জন্যে। হঠাৎ করে রোদ কিছু ঝাপসা দেখতে পেল। এক কিশোরী এক কিশোরকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। কি সুখী লাগছে তাদের, কিন্তু তাদের চেহারা রোদের কাছে ঝাপসা লাগছে। রোদ বুঝতে পারছে না লাইনগুলোতে বৃষ্টিকে রোদ কি কিছু বোঝাতে চায় কি সেইটা। নিজেকে স্বাভাবিক করে রোদও গাইতে লাগলো। বৃষ্টি ও রোদ একসাথে গাইতে লাগলো। রোদের চোখে থেকে অজান্তেই অশ্রু গড়িয়ে পড়লো। বৃষ্টির অবস্থায় সবাই একই রকম রিয়েক্ট করবে বুঝতে পারছে না। সবাই এতক্ষণ মুগ্ধ হয়ে শুনছিল গানে সে কতটা দরদ প্রকাশ পেয়েছে তারা বুঝতে পারছে। কোথাও মুগ্ধতা হয়ে আছে। এই মেয়েটার মধ্যে কিছু তো আছে, এত মিল কিভাবে পাওয়া যায়? কথার মুখে অস্ফুট স্বরে বলে ওঠে, না না, এটা অসম্ভব। আমার রোদ বৃষ্টি। এদিকে আকাশ নিজের কেবিনে বসে কিছু ফাইল চেক করছিল। তখনই তার ফোনে কল আসে। আকাশ দেখে দিশা ফোন করেছে। আকাশ মুস্কি হেসে ফোনটা রিসিভ করে। আমার জানটা কি আমায় মিস করে? হ্যাঁ, বয়ে গেছে আমার মিস করা। তুমি হলো আমার সোনার ডিম পাড়া হাঁস, তোমাকে তো তাই ফোন করা। দিশা ঢং করে বলে ওঠে, বেবি, আমি তোমাকে এতগুলো লাভ করি। ইউ নো ইউ আর সো সুইট। বেবি, একটু দরকার ছিল। বলো। আমার না একটা আইফোন 12 লাগবে, প্লিজ বেবি। কয়দিন আগেও তো আমি আইফোন 11 কিনে দিলাম। আরে গাধা, ওইটা তো আমি আমার বিএফ টনিকে দিয়ে দিয়েছি। আসলে বেবি জানো, আমার তো অনেক মুড সুইং হয়, অনেক রাগ উঠেছিল, তাই ফোনটা আছাড় মেরেছি। এখন তুমি বলো, ফোন ছাড়া তোমার সাথে কিভাবে কথা বলবো? ওকে দিশা, আমি তো একটু বিজি আছি, তোমাকে টাকা চেঞ্জ করছি, তুমি কিনে নিও। ওকে বেবি, লাভ ইউ। দিশার ফোন কেটে দেয়। তখনই দিশার বান্ধবী নিশা বলে, এইটা ঠিক হচ্ছে না। ছেলেটা তোকে অনেক ভালোবাসে আর তুই ওকে এইভাবে ঠকাচ্ছিস। দেখ, এই দিশা ভালোবাসে টালোবাসা বোঝে না, যা বোঝে তা হলো টাকা। দেখ, আমার রুম ডেট টনির সাথে আছে, সো বাই, টাইম ওয়েস্ট করার টাইম নেই। এবারে হন হনিয়ে বেরিয়ে যায়। তখন শ্রিয়াম দিশাকে ডাকে, মামনি, ইয়েস পাপা। আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে, কালকে মির্জা পরিবারে পার্টি আছে। ওকে ড্যাড। বুঝতে পারছি আরো কিছুক্ষণ থাকলে দুর্বল হয়ে পড়ব। এখানে কথা আন্টি আছে, উনি যে কোনো সময় বুঝে ফেলতে পারে যা আমি এখন কিছুতেই। গান শেষ হবার সাথে সাথেই সবাই জোরে হাততালি দিতে থাকে। বৃষ্টি দৌড়ে বাইরে চলে যায়। বৃষ্টি এইভাবে চলে যাওয়া সবাই খানিকটা অবাক হয়। কে ছিল ওই কিশোর কিশোরী? বৃষ্টির কাছে এলেও আমার এক অদ্ভুত ফিলিংস হয় না। এইসব প্রশ্নের উত্তর শুধুমাত্র বৃষ্টি আমাকে। রোদ ও বৃষ্টির পেছনে যেতে চায়, কিন্তু তার আগেই প্রেস মিডিয়া সহ সকলে রোদের কাছে জড়ো হয়। রোদ আর কিছুতেই যেতে পারল না, আর তার প্রশ্ন করাটাও হয়ে ওঠে না, কেননা ততক্ষণে বৃষ্টি প্রায় ভার্সিটি থেকে অনেকটা দূরে চলে গেছে। বৃষ্টি, তুই এটা কি করছিস? তোর অনেক কাজ বাকি, তোর এখন দুর্বল হলে চলবে না। নভেম্বরের প্রায় শেষের দিকের সময়টা। বেশ কড়া করেই রাতের থেকে কুয়াশায় ঢাকা পুরো ঢাকা শহর। সাদা শাড়ি পরিহিত বৃষ্টির এক হাতে অভির স্কুল ব্যাগ নিয়ে আসছে, অপর হাতে বাজারের ব্যাগ। বৃষ্টির পাশেই হেঁটে যাচ্ছে অভি।
আজ তার কোচিং দেরি করে শেষ হয়েছে, তাই বৃষ্টি বাজার করে একেবারে অভিকে নিয়ে ফিরছে। বৃষ্টি খেয়াল করে দেখে অভি বেশ ভালোই কাঁপছে। ছোট মানুষ ঠান্ডা কি সহ্য করতে পারে? বৃষ্টির কাছেও চাদর জাতীয় কিছু নেই, তাই নিজের শাড়ির আঁচল দিয়ে অভির মাথা ঢেকে রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই কি দি, তোর ঠান্ডা লাগছে? আমার একটুও লাগছে না, তুই তোর মাথাটা ঢেকে নে ভাই, কুয়াশা পড়তে শুরু করেছে। যত সম্ভব নিজের মাথাটা ঢেকে রাখ, না হলে তোর আবার জ্বর এসে যাবে। অভি বৃষ্টিকে জড়িয়ে ধরল। কিরে ভাই, আমাকে জড়িয়ে ধরলি যে? তাহলে আমাদের দুজনের মাথায় ঢাকা যাবে, তোরও ঠান্ডা লাগবে না আর আমারও জ্বর আসবে না। তুই আর আমার ছোট ভাইটি নেই, বেশ বড় হয়েছিস। আমাদের তো বড় হতেই হবে দি, আমাদের তো আর মা বাবা নেই। বৃষ্টির চোখ টলমল করছে, এখনই গড়িয়ে পড়বে। এইটুকু ছেলেটা সত্যি হাঁস বড় হয়ে গেছে। এই বয়সে তো মা বাবার সাথে আনন্দ করার সময়। বৃষ্টি আজও মনে পড়ে সেই 10 বছরের কতটা সংগ্রাম করে আজ এই পর্যন্ত এসেছে। সব স্বার্থপরদের আসল চেহারা দেখে ফেলেছিল। অভিরও চোখ ছলছল করছে। সে অনেক রকম সময় নিজের বাবা মাকে পেয়েছিল, মাত্র 3 বছর। সে বয়সে কতটুকুই বা তার মনে আছে। দি প্লিজ, তুই তো আমার স্ট্রং দি, তুই প্লিজ কাঁদিস না। না রে ভাই, দেখ আমি কাঁদছি না। তুই তো আমার মা। বৃষ্টি অভিকে শক্ত করে জড়িয়ে ধরে। লাভ ইউ টু সোনা। যতদিন তোর দি বেঁচে আছি, তোর গায়ে একটা আঁচড় লাগতে দেবে না। অনেক কেঁদেছি আমরা, এইবার কাদার পালা। অনেক কেঁদেছি আমরা, এইবার তোর কাদার পালা। ওদের সব ধ্বংস করে দিব, চল। অনেক কেঁদেছি আমরা, এইবার ওদের কাদার পালা। ওদের সব ধ্বংস করে দিব, চল ভাই বাসায় চল, অনেকটা রাত হয়ে গেছে। স্বপ্নের মেয়ে বাড়ি। ডাইনিং টেবিলে গুটি গুটি হয়ে বসে আছে রোদ, তার সামনেই মিস্টার নীল সরু চোখে তাকিয়ে আছে। অনুষ্ঠানের শেষের কথায় ও রোদকে জোর করে বাড়িতে নিয়ে এসেছেন। ছেলেকে আর দূরে তিনি থাকতে দেবেন না। তিনিও তো মা, রোদও নিজের মায়ের কথা ফেলতে পারে না। এক প্রকার জোর করে সে এসেছে। তার বাবারও আসার পর তাকে গম্ভীর মুখে ডাইনিং টেবিলে বসে কিছু কথা বলবে। রোদও বাধ্য হয়ে বসে আছে, কিন্তু তার পিতার মুখ থেকে এখনো কথা বের হচ্ছে না। বিরক্ত হয়ে কথাই বলে ওঠে। কি গো, অনেকক্ষণ ধরে ছেলেটাকে বসিয়ে রেখেছো? ছেলেটা কতদিন পর আসলো আর তুমিও কি এখন বসিয়ে রেখেছো? নীর তখন একটু নড়ে চড়ে বসে, বলল, তা আমার সুপুত্র মেঘালয় আহমেদ রোদ, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? আপনি কি এই রঙিন জগতেই নিজেকে রাখবেন নাকি আমার বিজনেস দেখ? নিজে তো শ্রদ্ধায় ক্যাচক্যাচানি আব্বার মুখে এই কথাগুলো শোনে একটুও অবাক হয় না রোদ। তার বাবা বাড়াবাড়ি এইসবই মিডিয়া জগৎকে ভালো লাগে না, তাই রোদ সুপারস্টার হোক এটা তার একদম ভালো লাগে না, এক কথায় অপছন্দ। আবার তোমার এইসব কথা শুরু হয়ে গেল? ভাল লাগে না বাপু, আমার ছেলের কত নাম ডাক, এইসব তোমার সহ্য হয় না, এইটাই মূল কারণ। আমার সব কথা এইভাবে ধরে নাও কেন? তোমার ছেলের ভালো চাই তাই বলছি। বাবা তুমি সবসময় আমার সাথে এমন করো না, আমার কারোর সাথে রিলেশন আছে না, আমার নামে কোনো। রোদ, বেশি কথা বলো না। আমি আর কতদিন আছি? তোমার ভাইয়া কি আর একাই সব সামলাতে পারবে? ভাইয়াকে ভালো করে শিখিয়ে দাও, বাট আমি পারবো। তাহলে যেদিন পারবে সেদিনই এসো। আমি আসতেও চাই না। এক কথায় পছন্দ না, এ বলে রোদ গড়গড় করে বেরিয়ে গেল। বাবা দাঁড়া একটু, এই যে তোমার শান্তি হলো এবার? সত্যি আমার ভালো লাগে না। এই বলে কোথাও নিজের ঘরে চলে যায়। নিয়ে রুহিয়ে ঘোষাস ফেলে। সত্যি এই ছেলেকে বুঝিয়ে লাভ নেই। তারা ঘরে বসে কফি খাচ্ছে। আজকাল তার মন ভালো থাকে না। তখন সাহেল তার ঘরে আসে। মা ছাড়া মেয়েটা তার এইবার ভালো ঘরে বিয়ে দিলেই তার সাথ। কি রে তারা, কি করছিস? এই তো বাপি, একটু কফি খাচ্ছিলাম। কালকে মির্জাবাড়ির পার্টি আছে। জানি। আমি চাই রাজকে তুমি বিয়ে করো, মানে তোমার আর রাজের বিয়ের ব্যাপারে কালকে কথা বলে নিব। তার প্রচন্ড রাগ হয়। বাপি, তোমাকে একবার বলেছি, আজও বলছি, আমি রাজকে বিয়ে করব না। রাজের মধ্যে খারাপ কি আছে যে সে যথেষ্ট ভালো ছেলে? আকাশ ভাইয়াকে যে আমি ভালোবাসি বাপি, অন্য কাউকে বিয়ে করা অসম্ভব। মনে মনে কি হলো?
আমি এখন বিয়ে করব না, ব্যাস। তোমাকে রাজকেই বিয়ে করতে হবে। আমি যখন বলেছি তখন তাই হবে, না হলে যে আমার এতদিনের পরিশ্রম বৃথা। তারা রাগ করে চলে যায়। একটা বড় ছবি ফ্রেমের সামনে দাঁড়িয়ে চোখে জল ফেলছে বৃষ্টি। তোমরা খুব স্বার্থপর। কেন আমাকে এভাবে ছেড়ে চলে গেলে? সত্যি আমি আর পারছি না। তখন বৃষ্টির ফোনে একটা কল আসে। হ্যালো, বলুন। বৃষ্টির হাত থেকে ফোনটা পড়ে যায়। প্রচন্ড রাগ নিয়ে গাড়ি চালাচ্ছে রোদ। তার বাবা সবসময় এমন করে। তখন রোদের চোখে আবার সেই কিশোর কিশোরীর দৃশ্য ভেসে উঠল। এইসব আমার সাথে কি হচ্ছে? তখনই রোদ খেয়াল করলো গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। রোদ নিজেকে সেভ করার চেষ্টা করছিল, কিন্তু পারছে না। ও মাই গড, আমার বডিগার্ড রাখা উচিত ছিল। তখনই গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে জোরের গাছের সাথে ধাক্কা খায়। রোদ কিছু বোঝার আগে চোখ জোড়া বন্ধ হয়ে আসে। পিটপিট করে রোদ নিজের চোখ খুলে, মাথা তার বেশ ভারী লাগছে। তার চারপাশে চোখ বুলিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে রোদের। নিজেকে হসপিটালে কেবিনে বেডে আবিষ্কার করে রোদ। পাশে নার্স কিছু ফাইল দেখছিল। রোদের জ্ঞান ফিরেছে দেখি তাড়াতাড়ি বাইরে বের হয়ে যায় ডক্টরের কাছে। রোদ একে একে হিসাব মেলাতে শুরু করে। কিছু একটা আন্দাজ করতে পারে। কিছু একটা ভেবে রোদ রহস্যময়ী বাঁকা হাসি দেয়। তখনই হন্তদন্ত হয়ে ডক্টরের সাথে সাথে রোদের বাবা মা আর আকাশ আসে রোদের জ্ঞান ফিরেছে বলে। মিসেস কথা ছুটে চলে যায়, নিজের ছেলেকে জড়িয়ে ধরে, কান্না করে দেয়। শোনা বাচ্চাটা আমার, তুই ঠিক আছিস? মা, আমি একদম ঠিক আছি, প্লিজ কান্না করো না। তুই বুঝবি না ভাই, আমরা কতটা টেনশন করছিলাম। তুই বাড়ি থেকে এইভাবে বের হয়ে গেলি, আর এইভাবে গাড়ি কেউ চালায়? জানিস, সঠিক সময় কিছু লোক তোকে পেয়ে হসপিটালে অ্যাডমিট করে। সাধারণ লোক ছিল না? না, কিরকম গার্ডস টাইপের ছিল, কিছু কাজে যাচ্ছিল। তোকে তো সবাই চিনে, তাই তাড়াতাড়ি নিয়ে আসে। ও, এবার নীর রোদের পাশে। বাবার উপর রাগ করবে ভালো কথা, এভাবে কে গাড়ি চালায়? এখন তুমি খুশি? ছেলেটা তো এসেছিল, আর তুমি? মা বাদ দাও। জানি আমি, কিন্তু এইভাবে গাড়ি ড্রাইভ করাও উচিত না। যদি তোমার কিছু হয়ে যেত, আমাদের কি হতো মাই সন? এখন আমি আর কিচ্ছু শুনবো না, তুই আমার সাথে ফিরবি, না হলে আমিও গৃহত্যাগ করব। মা, তুমি কি শুরু করেছো? আমি কিচ্ছু শুনতে চাই না। রোদ কিছু বলবে তার আগেই নীর বের হয়ে যায়। প্রায় 6 ঘন্টা পর রোদের জ্ঞান ফিরেছে। কথা এতক্ষণ কান্না করছিল, নীরের কত কষ্ট হচ্ছিল তা শুধু সেই জানে। কিন্তু ছেলেদের তো দুর্বলতা দেখাতে নেই, তাদের শক্ত হতে হয়। বিশেষ করে রোদের বাবা গম্ভীর কথাতে হয় কষ্ট প্রকাশ করা যায় না। রোদের সাথে তার যতই মাত্র অমিল হোক না কেন, বড্ড আদরের ছেলে রোদ। একদিকে কেবিনের বাইরে থেকে রোদকে পর্যবেক্ষণ করে যাচ্ছে বৃষ্টি। তা আড়ালে আচুদিয়া তার বডিগার্ডসগুলো তাকে সঠিক সময়ে খবর না দিত, তাহলে রোদকে সে কিভাবে বাঁচাতো? হ্যাঁ ভাই, ব্ল্যাক মাস্কি বৃষ্টি। কেউ বা কারা রোদের গাড়িতে ব্রেক ফেল করে দিয়েছিল, সেটা বৃষ্টি সঠিক সময়ে জানতে পারে এবং ব্রেক কষার আগেই নিজের গাড়ির সাথে রোদের গাড়ি ধাক্কা দেয়, যাতে কিছুটা আঘাত পেলেও বেঁচে যায়। তুমি জানো না মেঘালয়, আমি কতটা ভয় পেয়েছিলাম। আমার পৃথিবীটা খুবই ছোট, আর ছোট্ট পৃথিবীতে তুমি প্রায় 80%ই নিয়েছো জায়গা করে। তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচতাম? রোদের মনে হচ্ছে কেউ একটা আছে। পরক্ষণে তার মুখে পেতলে রহস্যময় হাসি। এদিকে হসপিটালের বাইরে সব প্রেস মিডিয়া জড়ো হয়েছে। রকস্টার রোদের অ্যাক্সিডেন্ট হয়েছে বলে কথা। সবাই তিলকে তাল বানাচ্ছে। নীলের আকাশ অনেকটা হিমশিম খাচ্ছে সবাইকে সামনে। বৃষ্টির প্রচন্ড রাগ হচ্ছে। নিজের ব্ল্যাক ড্রেস আপ পরে নিয়ে গাড়িতে উঠে বসলো। একটা বড় গোডাউনে থামলো বৃষ্টি। নামার সাথে সাথে সবাই মাথা নিচু করে বৃষ্টির চোখের দিকে কেউ তাকাতে পারছে না। প্রচন্ড লাল হয়ে আছে তার চোখ জোড়া, যাতে ফুটে উঠেছে হিংস্রতা। কাইফ রোদের পার্সোনাল শেখ, একটা বড় লোহার রডের সাথে বেঁধে রাখা হয়েছে। ম্যাডাম, আমাকে এভাবে বেঁধে রাখা হয়েছে কেন? বৃষ্টি মুচকি হাসে, নিচের রিভলভার দিয়ে নিজের কপালে স্লাইড করতে করতেই বলে ওঠে, তোকে মার। মানে? তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? কাইফ একটা শুকনো ঢোক গিলল। ম্যাডাম, আসলে আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না। বৃষ্টি এবার নিজের ছুরি বের করে
কাইফের হাতে একটা আঁচড় কেটে দিল। কাইফ জোরে চিল্লিয়ে উঠল।